প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। এখানে দুটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্র আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য এবং দ্বিতীয় চিত্রে আছে মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। প্রথম প্রশ্ন, আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন? দ্বিতীয় প্রশ্ন, গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, চিত্র 1 বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি? এবং 4, চিত্র 2 এ উল্লেখিত বাহিনী কার্যক্রম কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন? এর উত্তর হবে 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে সই করেন লেফটেন্যান্ট জেনারেল জগৎচর সিং অরোরা। পাকিস্তানের পক্ষে জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি সই করেন। দ্বিতীয় প্রশ্নটি ছিল গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো। এর উত্তর হবে গণ অর্থ জনগণ আর হত্যা অর্থ নির্বিচারে খুন করা, অর্থাৎ নির্বিচারে মানুষ বা জনগণকে খুন করার অর্থই হলো গণহত্যা। জাতিসংঘের দৃষ্টিতে গণহত্যা হলো একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার প্রয়াস। পাকিস্তান বাহিনী পুরো মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। 1971 সালের 25শে মার্চ মধ্যরাত থেকে নিরস্ত বাঙালির উপর হত্যাযজ্ঞ শুরু করে। রাতেই তারা সেনানিবাস, ইপিআর দপ্তর, পুলিশ লাইন্স, আনসার ব্যারাকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা ও বন্দী করতে শুরু করে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও তাঁতি বাজার সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। মুক্তিযুদ্ধের শুরুতে ও শেষ পর্যায়ে দেশকে মেধাশীর্ণ করার পরিকল্পনা থেকে তারা বুদ্ধিজীবীদের ব্যাপকভাবে হত্যা করে। তাদের মধ্যে রয়েছেন শহীদ সাংবাদিক সাবের, দানবীর রণদা প্রসাদ সাহা, নতুন চন্দ্র সিং, রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত, সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদের মতো বরেণ্য ব্যক্তিবর্গ। এই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সাহিত্যিক অধ্যাপক মুনীর চৌধুরী, কথাশিল্পী আনোয়ার পাশা, সাহিত্যিক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, সাংবাদিক নিজামুদ্দিন, সিরাজউদ্দিন হোসেন, সেলিনা পারভিন এবং ডক্টর ফজলে রাব্বি এবং ডক্টর আলিমের মতো বরেণ্য ব্যক্তিবর্গগণ। তৃতীয় প্রশ্ন ছিল চিত্র 1 বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি? এর উত্তর হবে চিত্র 1 দ্বিতীয় বিশ্বযুদ্ধ গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যায় বাংলাদেশের ইতিহাসের 1971 সালে পাকিস্তানি বাহিনীর মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে যে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই ঘটনারই প্রতিচ্ছবি। 1971 সালে 25শে মার্চ মধ্যরাত থেকে নিরস্ত বাঙালির উপর পাকিস্তান বাহিনী হত্যাযজ্ঞ শুরু করে। পাকিস্তান বাহিনী ঢাকা, সেনানিবাস, ইপিআর দপ্তর, পুলিশ লাইন্স ও আনসার ব্যারাকে হামলা চালিয়ে বাঙালি সদস্যদের হত্যা শুরু করে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও তাঁতি বাজার সহ শহরে বিভিন্ন স্থানে গণহত্যা চালায়। পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের পুরো 9 মাস জুড়ে এদেশে প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করে। এই হত্যাযজ্ঞের শেষ হয় 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব সভ্যতার ইতিহাসে এ যাবৎকালে সংগঠিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।
1939 সাল থেকে 1945 সাল এই 6 বছরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হয়। বেসামরিক জনগণের উপর চালানো নির্বিচারে গণহত্যা, পৃথিবীর ইতিহাসে একমাত্র পারমাণবিক অস্ত্রের প্রয়োগ প্রভৃতি ঘটনায় এই যুদ্ধে প্রায় 5 থেকে 8.5 কোটি মানুষের মৃত্যুবরণ করে। এসব পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ। সুতরাং বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যা বাংলাদেশের ইতিহাসের 1971 সালের পাকিস্তানি বাহিনীর গণহত্যার ঘটনারই প্রতিচ্ছবি। সর্বশেষ প্রশ্ন ছিল, চিত্র 2-এ উল্লেখিত বাহিনীর কার্যক্রমই কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো। এর উত্তর হবে, চিত্র 2-এর মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযান কার্যক্রমই এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল। 1971 সালের 26শে মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট রেডিও ট্রান্সমিটার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 27শে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন। তার এই ঘোষণা সর্বস্তর মানুষের মনে প্রচন্ড আশা ও উদ্দীপনার সৃষ্টি করে। এরপর থেকেই মুক্তিযুদ্ধ বাস্তবে রূপ লাভ করে। পরবর্তীতে মুক্তিযুদ্ধকে সঠিক নির্দেশনা দেওয়ার লক্ষ্যে 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকার যুদ্ধ পরিচালনার জন্য দেশকে 11টি সেক্টরে ভাগ করে এবং সেক্টর ভিত্তিক যুদ্ধ পরিকল্পনা করে, যার ফলে বাঙালি মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর মোকাবেলা করতে থাকেন। এই আক্রমণকে আরো গতিশীল করতে 1971 সালের 21শে নভেম্বর বাংলাদেশের মুক্তি বাহিনী ও ভারতীয় সেনাবাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়। যৌথ বাহিনীর অধীনে ডিসেম্বর থেকে বাংলাদেশ সীমান্তে আক্রমণ জোরালো হয়। মূলত পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্রশস্ত্রের বিপরীতে যৌথ বাহিনী তার অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম এবং সুনিপুণ রণকৌশল ব্যবহার করে। আকাশপথে যৌথ বাহিনীর বিমান আক্রমণ শুরু হওয়ার পর স্থলপথে বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর গেরিলা আক্রমণ বৃদ্ধি করে। যৌথ বাহিনীর এই মুহুর্মুহ আক্রমণ পাক বাহিনীর রণকৌশল এবং মনোবলকে কাঁপিয়ে দেয়। ফলে ডিসেম্বরের শুরু থেকে বাংলাদেশের এলাকাগুলো শত্রু মুক্ত হতে থাকে। সুতরাং বলা যায় যৌথ বাহিনীর আক্রমণ আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত করেছিল। এই ছিল 1 নং সৃজনশীল এর 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই।